প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সেই লোকটা আর কেউ নয়, লোকটা হলো আমার মামা। মামা আমার কাছে আসতে আমি সামিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। মামা আমার কাছে এসে আমাকে দেখার পর পিছনে ফিরে সামিয়ার কাছে যাই, গম্ভীর গলায় বললেন, ওর দোষ কি? ওকে বেঁধে রেখেছেন কেন? সামিয়া আমতা আমতা করে বলল, আসলে স্যার, এই ছেলেটা এই মেয়েকে নীলিমাকে দেখিয়ে দিয়ে জোর করে তুলে নিয়ে যায়, ওর বন্ধুদের সাথে বিয়ে দিয়েছে। জাস্ট শ্যাট আপ। আপনি কি জানেন এই ছেলেকে? সামিয়া অবাক হয়ে বলল, না স্যার। এটা হলো আমার ছেলে শাহিদ হাসান শাহী। আর ওর দোষ কি জানেন? দোষটা হলো সে এই মেয়েটাকে তার বন্ধুর সাথে বিয়ে দিয়ে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছে, আর তাকেই আপনারা বেঁধে রেখেছেন। সামিয়া মাথা নিচু করে বলল, সরি স্যার, আমরা বুঝতে পারিনি। কনস্টেবল, ওনাকে ছেড়ে দিন। এরপরে কনস্টেবল এসে আমার রশিগুলো খুলে দিলেন। মামার ফোনে একটা কল আসায় তিনি একটু সাইডে গেল, আর আমি আমার বন্ধুদের জন্য মানে রাফি, নীলিমা, সিফাত, মিমি আর নীলিমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে লাগলাম। তবে আমি থানার মধ্যে একটা রুমে বসে আছি, মানে সামিয়ার কেবিনের সামনে বসে আছি। একটু পরে আমার ফ্রেন্ডদের অন্য একটা রুম থেকে বের করে নিয়ে আনলো। আমি বসা থেকে উঠতেই দেখি নীলিমার বাবা নজরুল চৌধুরী থানায় প্রবেশ করলো। আমাদের এই অবস্থা দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন। তিনি ভেবেছিলেন আমাদের আটকে রাখা হবে আর তিনি এসে আমাদের ব্যবস্থা নেবেন, কিন্তু না, তিনি এসে আমাদের তার ভাবনার বিপরীত অবস্থায় পেলেন। নজরুল চৌধুরী রেগে যেয়ে সামিয়াকে বললেন, কি হলো ম্যাম, আপনি এদেরকে ছেড়ে দিয়েছেন কেন? মানে? কি মানে করতেছেন? আমার মেয়েকে যারা জোর করে একজন ফকিরের বাচ্চার সাথে বিয়ে দিয়েছে, আর তাদেরকেই আপনারা ছেড়ে দিয়েছেন? নীলিমার বাবার কথা শুনে মেজাজটা বিগড়ে গেল। যা বলার আমাদের বলবে, কিন্তু বাবা মাকে নিয়ে কথা বলায় রাগ উঠল, কিন্তু নিজেকে ঠান্ডা রাখলাম। হঠাৎ মামা পিছন থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, মানেটা হয় আমি বলতেছি মিস্টার নজরুল চৌধুরী। নীলিমার বাবা মামাকে দেখে বলল, আরে স্যার, আপনি এখানে এসেছেন, ভালো করছেন। এই ছেলেগুলো আমার মেয়েকে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে দিয়েছে। নীলিমার বাবার কথা শুনে নীলিমা বলল, না স্যার, আমাকে কেউ জোর করে বিয়ে করেনি বা দেয়নি, আমি নিজ ইচ্ছাই করেছি। নীলিমার বাবা নীলিমার উপর রেগে গিয়ে বলল, তুই চুপ কর। কেন চুপ করবে মিস্টার নজরুল চৌধুরী? আপনাদের মতো কিছু স্বার্থপর পিতামাতার জন্য নষ্ট হয়ে যায় হাজারো ছেলে মেয়েদের জীবন। আপনারা শুধু খুঁজেন অর্থ সম্পদওয়ালা ছেলেকে, কিন্তু আপনারা কখনো ভাবেন না যে আমার মেয়ে তার কাছে গিয়ে সুখে থাকবে না কষ্টে থাকবে। আচ্ছা নজরুল চৌধুরী, আপনি কি বলতে পারবেন আপনি যেখানে আপনার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন সেখানে আপনার মেয়ে সুখে থাকবে, এমনকি তার জীবনটাও টিকে থাকবে? মানে স্যার, বুঝলাম না। মামা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, মানেটা খুব সহজ মিস্টার নজরুল চৌধুরী। এই যে আপনার মেয়ে আর আপনার বর্তমান জামাই মানে রাফি, দুজনেই একে অপরকে ভালোবাসে। আপনি যদি আপনার মেয়েকে আজ অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেন, তাহলে আপনি আপনার মেয়েকে হারিয়ে ফেলতেন। মানে আপনার মেয়ে তার ভালোবাসার মানুষটাকে না পাওয়ার জন্য আত্মহত্যা করত। আপনি হয়তোবা ভাবতেছেন আমি এসব কি করে জানলাম। এই যে এ হলো আমার ভাগ্নে, সে আমাকে আপনার মেয়ের সম্পর্কে গতকাল বলে, আর এটাও বলে যে আপনার মেয়ে যদি রাফিকে না পায় তাহলে আত্মহত্যা করবে। আর আপনার মেয়েকে আত্মহত্যা এবং এই পৃথিবীতে সুখী মানুষ হিসেবে বাঁচিয়ে রাখতে গিয়ে আমার ভাগ্নে আজ পুলিশের হাতে বন্দী। তবে আপনি বলতে পারেন যে আপনার মেয়ে আপনাকে এই বিষয়ে জানালো না কেন। এর উত্তরে আমি মনে করি আপনাকে না জানানো বা না বলাটাই উচিত, কারণ আপনার মেয়ে আপনাকে রাফির কথা বলেছিল, কিন্তু রাফি গরিব বলে আপনি মেনে নিতে পারেননি। আজও আপনি রাফিকে ফকিরের বাচ্চা উপাধি দিলেন। মামার কথা শুনে নীলিমার বাবা নিচের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার ভিতরে অনুশোচনা বোধ কাজ করছে। আর সামিয়া সহ এই রুমে যতগুলো লোক ছিল সবাই মামার মুখের দিকে তাকিয়ে মামার কথা শুনতেছিল। শোনেন, টাকা পয়সার মধ্যে সুখ শান্তি থাকে না। আপনার অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু আপনার মেয়ে আপনার কাছ থেকে আলাদা বা অনেক দূরে, সেখান থেকে আর ফিরবে না। তাহলে কি হবে আপনার এত অর্থ সম্পদ থেকে, যেখানে বাবা নামের ডাকতেই আর শুনতে পারবেন না? কি হবে এত গাড়ি বাড়ি অর্থ সম্পদ থেকে, যেখানে সন্ধ্যার পরেই বালিশে মাথা রেখে সন্তানের কথা ভেবে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে পরিশেষে আপনার মেয়ে রাফির কাছেই সুখে থাকবে। সুতরাং তাদেরকে মেনে নেওয়াই আপনার শ্রেয়। মামার কথা শুনে সকলেই স্তব্ধ
হয়ে গেলাম। নীলিমার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে রাফির কাছে এসে রাফির হাত ধরে কান্না করতে করতে বলল, প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে এতদিন তোমাকে অপমান করেছি। আমি এতদিন অর্থ সম্পদের মোহে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার মেয়ে কারো কাছে সুখে থাকবে আর কার কাছে দুঃখে থাকবে। কিন্তু আখতারুজ্জামান স্যারের কথা শুনে আমি বুঝতে পারলাম আমার মেয়ে তোমার কাছেই সুখে থাকবে, আর আমার মেয়ের সুখেই আমাদের সুখ। আঙ্কেল, আপনি আমার